নমস্কার, আলোদের সাথে সকলকে স্বাগত। আজকের গল্প ভালোবাসার বিপদ, রমানাথ রায়ের লেখা। কোনো সমস্যা ছিল না, দিব্যি শান্তিতে ছিলাম। সমস্যা বাঁধালো দিশা। আমাদের পত্রিকার অফিসে সবে ঢুকেছে। ওর দিকে তাকালেই বুকের মধ্যে কুড়কুড় করে। ইচ্ছে হয় নানা অছিলায় ওর সঙ্গে কথা বলি, একসঙ্গে চা খাই, রাস্তায় ঘুরে বেড়াই। তার সুযোগও এসে গেল। একদিন অফিসের একটা কাজে দিশাকে ডেকে পাঠালাম। দিশা হাসি মুখে আমার সামনে এসে দাঁড়ালো। আমি বললাম, বসুন। দিশা আমার সামনে বসলো। জিজ্ঞেস করলাম, চা খাবেন? দিশা বলল, না। কফি? না। হরলিক্স? না, বলে দিশা হেসে ফেলল। এবার আমি জিজ্ঞেস করলাম, আপনি কি নারী স্বাধীনতায় বিশ্বাসী? দিশা জোর দিয়ে বলল, অবশ্যই। পুরুষের স্বাধীনতায়? পুরুষেরা স্বাধীনতার দরকার নেই। পুরুষেরা তো এমনিতেই স্বাধীন। মোটেও না। পুরুষেরা নারীদের চেয়েও পরাধীন। এই আমার কথাই ধরুন, বাড়িতে আমার স্ত্রী আছে, মা আছে। তাদের অমতে কোনো কাজ করতে পারি না। তারা যা বলবে তাই আমাকে শুনতে হবে। না শুনলে অশান্তি। আমি কাউকে এখন ভালোবাসতে চাইলে ভালোবাসতে পারবো না। আমার স্ত্রী বা মা যদি কথাটা জানতে পারে, তাহলে আমার দফা রফা। দিশা হেসে বলল, জানতে পারবে কেন? হা, কি যে করে জেনে যায় তা বলতে পারবো না। এরকম কি কখনো হয়েছে? হয়নি, তবে হতে কতক্ষণ। কারণ পুরুষের মন ভালোবাসার ব্যাপারে বড়ই চঞ্চল। কখন যে কাকে ভালোবেসে বসবে তার ঠিক নেই। বলে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, এবার কাজের কোথায় আসি। সামনে রবিবার একটা কোবা স্টোরি বেরোবে, বিষয় নারী স্বাধীনতা। আপনাকে এ নিয়ে ৩,৫০০ শব্দের মধ্যে একটা লেখা তৈরি করতে হবে। পারবেন তো? দিশা দৃঢ়তার সঙ্গে বলল, পারবো। আমি তা শুনে বললাম, তবে একটা কথা মনে রাখবেন, লেখা যেন সহজ সরল হয়, পাঠকেরা যেন লেখা পড়ে বুঝতে পারে। আচ্ছা, তাহলে আজই লেখাটা শুরু করে দিন। পরশু দিন লেখাটা চাই। এত তাড়াতাড়ি? হ্যাঁ, চেষ্টা করব, বলে দিশা চলে গেল। এ কি হলো আমার? এরকম তো হওয়ার কথা নয়। ঘরে আমার সতীসাধ্যী স্ত্রী আছে, সে আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। তবু কেন আমার এই মতিভ্রম? কেন দিশাকে ভুলতে পারছি না? অফিসের মধ্যে আমার এই বেসামাল অবস্থা গোপন রেখে কাজ করতে লাগলাম। তবে মনের মধ্যে রবীন্দ্রনাথ ও জীবনানন্দের প্রেমের কবিতার পংক্তি ঘুরে ঘুরে আসতে লাগলো। কেন আসতে লাগলো তা জানি না। তারপর মনে হলো একটা কবিতা লিখি, কিন্তু আমি কোনোদিনও কবিতা লিখিনি। কি করে কবিতা লেখা হয় তাও জানি না। যদি জানতাম, একটা প্রেমের কবিতা লিখে ফেলতাম, কিন্তু তা সম্ভব নয়। আমি গদ্য লিখি। গদ্যে কি প্রেম জানানো যায়? যায়, অবশ্যই যায়। সমস্যা হলো, আমি আমার কাগজে যে ধরনের গদ্য লিখি তা দিয়ে আর যাই হোক প্রেম করা যায়নি। প্রেম করার জন্যে যে ধরনের নরম নরম গদ্য লেখা হয় তা লিখতে আমি জানি না। যদি জানতাম
তাহলে কোনো অসুবিধা হতো না। আমি এখনই তা লিখে ফেলতাম, লিখে দিশার হাতে তুলে দিতে। না, সেটা করা উচিত হতো না। দিশা আমাকে নির্লজ্জ ভাবত। শুধু তাই নয়, সে লেখাটা নিয়ে দিশা হয়তো সম্পাদকের হাতে তুলে দিত, দিয়ে আমার বিরুদ্ধে নালিশ করত, আমার বিরুদ্ধে যা নয় তাই বলত। সম্পাদক তখন হয়তো আমাকে ডেকে পাঠাতে, দিশার কাছে ক্ষমা চাইতে বলতেন। আমার বেইজ্জতির শেষ থাকতো না। তারপর আমার হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হতো। রবিবারের পাতা থেকে আমাকে সরিয়ে অন্য কোনো দপ্তরে ঠেলে দেওয়া হতো। তারপরে এই অফিসে আমার পক্ষে কাজ করাই সমস্যা হয়ে উঠত। অতএব কোনো ঝামেলায় যাওয়ার দরকার নেই, যেমন আছি তেমনই থাকা ভালো। কিন্তু মনকে সংযত রাখা খুব মুশকিল। দিশাকে মন থেকে সরাতে পারলাম না। অফিস থেকে বাড়ি ফিরলাম, জামা প্যান্ট ছেড়ে পায়জামা পরলাম। তারপর হাত মুখ ধুয়ে টিভির সামনে এসে বসলাম। বসতে হঠাৎ ভুল সুরে গাইতে লাগলাম। পরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। সঙ্গে সঙ্গে বউ ছুটে এলো, মা ছুটে এলো। বউ অবাক হয়ে জিজ্ঞেস করল, কি ব্যাপার, হঠাৎ রবীন্দ্রসঙ্গীত? মা জিজ্ঞেস করল, এত খুশি কিসে, মাইনে বেড়েছে? বউ জিজ্ঞেস করল, তুমি কারো প্রেমে পড়নি তো? মা জিজ্ঞেস করল, কি হয়েছে সত্যি করে বল, বৌমা যা বলছে তা কি সত্যি? বউ বলল, মানুষ আনন্দে গান গায়, তোমার কিসের এত আনন্দ? মা বলল, মানুষ দুঃখেও গান গায়, তোর কিসের এত দুঃখ? আমি এবার বলতে গেলাম, তোমরা যা ভাবছো মোটেও তা নয়। আসলে, বউ জিজ্ঞেস করল, আসলে কি? তোমার জ্বর হয়নি তো? জ্বর হলেও মানুষ গান গায়। আমার কাকা জ্বর হলেই গান গাইত। মা বলল, বৌমা, থার্মোমিটারটা নিয়ে এসো তো। বউ সঙ্গে সঙ্গে থার্মোমিটার নিয়ে এলো। এসে আমাকে বলল, হা করো, মুখে থার্মোমিটার দেব। আমি বললাম, তোমরা কিন্তু পাগলামি করছো, আবার কিচ্ছু হয়নি। মা বলল, হয়েছে, তুই বুঝতে পারছিস না, তুই হা কর, দেখবো কত জ্বর হয়েছে। আমি বললাম, দেখতে হবে না, আমার কিছু হয়নি। বউ বললে, হয়নি বললে শুনবো না, তোমার কিছু একটা হয়েছে, লক্ষণ ভালো ঠেকছে না। তোমার মুখে কিন্তু একটা প্রেমের ভাব ফুটে উঠেছে। বলে মাকে জিজ্ঞেস করল, আপনার কি মনে হয় মা? মা বলল, আমি কিছু বুঝতে পারছি না, তোমার শ্বশুর 3 বছর হলো মারা গেছে, আমি কোনোদিনও তোমার শ্বশুরকে প্রেমে পড়তে দেখিনি। আমি ছিলাম তার ধ্যান জ্ঞান। ফলে প্রেমে পড়লে পুরুষের মুখের ভাব কিরকম হয় তা বলতে পারবো না। বউ বলল, আমি বলতে পারবো। বিয়ের আগে একটা ছেলে আমার প্রেমে পড়েছিল, সে আমাকে নিয়ে গুচ্ছের কবিতা লিখে আমাকে শোনাতো। আমি কিছু বুঝতাম না, তবে তার মুখে কিরকম একটা ভাব ফুটে উঠত। আজ আপনার ছেলের মুখে সেরকম ভাব দেখছি। আমি এবার শান্ত গলায় জিজ্ঞেস করলাম, তুমি তাকে বিয়ে করলে না কেন? বউ বলল, সারা জীবন কবিতা শুনতে হবে এই ভয়ে তাকে ছেড়ে দিলাম। ও, কি ভয়ঙ্কর দিন গেছে আমার, সেসব ভাবলে আমার আজও আতঙ্ক হয়। মা বলল, তুমি যখন বলছো বৌমা, তখন এ নিশ্চয় কোনো কাণ্ড ঘটিয়ে বসেছে।
বলে মা আমাকে জিজ্ঞেস করল, সত্যি করে বল, তুই কোনো মেয়ের পাল্লায় পড়েছিস? ও জিজ্ঞেস করল, মেয়েটি কি তোমাদের অফিসে কাজ করে? মা জিজ্ঞেস করল, নাকি এই ফ্ল্যাট বাড়ির কোনো মেয়ে? পাঁচতলার অর্চনা বলে একটি মেয়ের সঙ্গে তোকে অনেকদিন কথা বলতে দেখেছি, তুই তার পাল্লায় পড়েছিস? বউ বলল, হতে পারে। আমি কি এখনই অর্চনাকে ডেকে পাঠাবো? এবার আর চুপ করে থাকা যায় না, অর্চনা এলে একটা কেলেঙ্কারি হয়ে যাবে। আমি তাই ক্ষিপ্ত হয়ে বললাম, তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? কি চাও তোমরা? আমি কি বাড়ি থেকে চলে যাব, নাকি আত্মহত্যা করব? ঘরে বসে একটু রবীন্দ্রসঙ্গীত গাইতে পারবো না? আমার কথায় দুজনে শান্ত হলো। মা বলল, আজ ওকে ছেড়ে দাও বৌমা, আরো দুদিন দেখো। বউ বলেন, তাই দেখা যাক। আমি বললাম, দেখে কি করবে? মা বলল, যদি দেখি বাড়ি ফিরে আবার রবীন্দ্রসঙ্গীত গাইছিস, তাহলে ডাক্তার ডাক। বউ বলল, ডাক্তার না, আমি থানায় খবর দেব। আমি থানার নাম শুনে ভয় পেয়ে চুপ করে গেলাম। ঠিক করলাম, ঘরে ফিরে আর কোনোদিনও রবীন্দ্রসঙ্গীত বা আধুনিক প্রেমের গান গাইব না। যদি গাইতে হয় তাহলে শ্যামা সঙ্গীত গাইব। তাহলে আমার বউ বা মায়ের বলার কিছুই থাকবে না। তবে ঘরের বাইরে গান গাইতে পারি, গাইতে কোনো অসুবিধা নেই, তাই বলে অফিসে গান গাওয়া চলবে না। তবু পরদিন অফিসে হঠাৎ গান এসে গেল, নিজেকে সামলাতে পারলাম না, খুব নিচু গলায় ভুল সুরে গাইতে লাগলাম, আমারও পরানো যাহা চায়। আর ঠিক তখনই দিশা ঘরে ঢুকল। আমার গান শুনে দিশা হেসে বলল, কি ব্যাপার, অফিসের মধ্যে গান? কারোর প্রেমে পড়েছেন নাকি? আমি গান থামিয়ে বললাম, হ্যাঁ। জানতে পারি কার প্রেমে পড়েছে? ইয়ার্কি ছলে বললাম, আপনার। সে আমার সৌভাগ্য, বলে দিশা বলল, একটা কথা বলতে এসেছিলাম। কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলাম, কি কথা? আমার দ্বারা লেখা হবে না, আপনি অন্য কাউকে বলুন। সে তো বলতেই পারি, কিন্তু আপনি লিখতে পারবেন না কেন? লেখার ক্ষমতা আমার নেই। কি করে বুঝলেন? কাল বাড়িতে লিখতে বসেছিলাম, কিন্তু একটা লাইনও মাথায় এলো না। তাহলে থাক, দেখি অন্য কাউকে দিয়ে প্রবন্ধটা লেখানো যায় কিনা, বলে বললাম, ঠিক আছে, আপনি এখন আসুন। দিশা চমকে উঠে বলল, আসবো মানে? আপনার সঙ্গে একটু গল্প করতে এলাম। বললাম, গল্প করার সময় আমার নেই, আমি এখন খুব ব্যস্ত। ব্যস্ত কোথায়? আপনি তো গান গাইছিলেন। আমি যদি এখনই কথাটা সম্পাদককে গিয়ে বলি, তাহলে আপনার কি অবস্থা হবে বুঝতে পেরেছেন? আমি ভীতু মানুষ, তাই ভয় পেয়ে বললাম, না না, এ কথা বলতে যাবে না। দিশা বলল, বলবো, যদি আপনি আমার কথা না শুনে চলেন। আপনার কথা আমাকে শুনতে হবে কেন? শুনতে আপনি বাধ্য, কারণ এই পত্রিকার মালিক আমার মেসোমশাই হন। আমি প্রায় আটকে উঠলাম, তাই নাকি? হ্যাঁ, বলে দিশা ঘর থেকে বেরিয়ে গেল। দিশার মেসোমশাই আমাদের পত্রিকার মালিক, এটা জানার পর থেকে আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম। বুঝতে পারলাম এবার দিশা যা বলবে তাই আমাকে শুনতে হবে, না বলার উপায় নেই।
তাই বাড়ি এসে ভুল সুরে শ্যামা সঙ্গীত গাইতে শুরু করলাম। বল মা তারা দাঁড়াই কোথা। সঙ্গে সঙ্গে বউ এবং মা ছুটে এলো। বউ জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আজ যে শ্যামা সঙ্গীত? আমি বললাম, উহ, তোমাদের জ্বালায় গান গাইতে পারবো না। মা বলল, ওর মতি গতি ভালো ঠেকছে না, একটা ভালো ডাক্তার দেখাও বৌমা। তাই দেখাতে হবে বলে বউ চলে গেল। মাও আর কথা না বলে চলে গেল। আমি গান থামিয়ে চুপ করে বসে রইলাম। বসে বসে ভাবতে লাগলাম, ভবিষ্যতে আমার সামনে কি কি বিপদ আসতে পারে। দিশাকে ভালো লাগার ফলে যে এমন সমস্যা হবে তা কে জানতো। এখন আর করার কিছু নেই, দিশা যা বলবে তাই শুনতে হবে। এ বয়সে আমি চাকরি খাওয়াতে পারবো না। পরদিন অফিসে ঢুকে সবে কাজে বসেছি, এমন সময় দিশা ঘরে ঢুকে বলল, আজ দুটো সিনেমার টিকিট রেখেছি, আমার সঙ্গে যেতে হবে। কখন? সন্ধেবেলা। কিন্তু বউ জানতে পারলে কি হবে? বড় জোর ডিভোর্স, তার বেশি কিছু নয়। সম্ভব নয়। খুব সম্ভব। মনে রাখবেন, আপনি ঘরে বদ্ধ পুরুষ, কিন্তু বাইরে মুক্ত পুরুষ। আপনি বাইরে যা খুশি করতে পারেন। আমার স্বামী আমার কাছে বাধা দিতে এসেছিল, আমি ডিভোর্স করে দিয়েছি। আপনি ডিভোর্সি? হ্যাঁ, দুদিন পরে আপনিও ডিভোর্সি হবেন, ক্ষতি কি? আমি বিস্মিত হয়ে দিশার মুখের দিকে তাকিয়ে রইলাম। এবার আমি কি গান গাইব? নমস্কার। আমার গল্প পাঠ যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কেমন লাগছে জানিয়ে একটি কমেন্ট করে দেবেন।